গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার পরিবারও সবাই ভালো আছে। তো সকাল সকাল লিকার চা বসিয়ে দিয়েছি। এটা কিন্তু রোজ দিন চা হয় না, আজকে কিন্তু চা খেতে ইচ্ছে করলো। এই যে দেখছো 2 কাপে আমরা দুজন আর 2টো বাটিতে 2 মেয়ে। তবে ডক্টরের মুখে শুনেছি মাঝে মাঝে লিকার চা খেলে বাচ্চাদের কোনো ক্ষতি হয় না। তো তারপর থেকেই যখন চা খাই মাঝে মাঝে তখন কিন্তু একটু দিই, আর ওরাও চায় যে মা বাবার সাথে বসে একটু চা খাবে। তবে দুধ চা আমরা খাইও না, আর নিজেরাই খাই না, বাচ্চাদের কি দেবো। দেখো, আমার শ্বশুর শাশুড়ির অনেক দিন আগের একটা ছবি ছিল, তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। যদিও মা বাবাকে সামনে থেকে দেখানোর সৌভাগ্য আমার হয়নি, নিজে দেখেছি, তোমাদেরকে দেখানোর সৌভাগ্যটা হয়নি। আসলে তখন আমার চ্যানেলই ছিল না, তো কী আর দেখাবো, ক্যামেরাবন্দি করে রাখতে পারিনি। ওই অনেক আগের কিছু ছবি আছে, ব্যাস ওইটুখানি। আর ভিডিও যদি করে রাখতাম তাহলে আজও কিন্তু দেখতে পারতাম। কী আর করা যাবে। তবে এই 22শে মার্চ আমার শ্বশুরের 4 বছর হবে মারা গেছেন। তো এই বছর অসুস্থ থাকায় শ্বশুরের কাজকর্ম কিছুই করা হবে না। একটা মালা তো অন্তত আর জল মিষ্টি তো দেওয়া যেত, কিন্তু সেটাও আর হবে না। বর যাবে দোকানে, বিছানাপত্র কিচ্ছু ক্লিন করা হয়নি। আজকে অনেক দেরি করে ঘুম থেকে ওঠা হয়েছে। 2 মেয়ে আজকে স্কুলে যায়নি। আজ কিন্তু শুক্রবার। মেয়েরা আগেই বলে দিয়েছে, মা আমরা স্কুলে যাব না। একজন সকালবেলা স্কুলে যেতে যেতে ক্লান্ত হয়ে যায়, আরেকজন বাড়িতে বিকেলবেলা ফিরতে ফিরতে ক্লান্ত হয়ে যায়। দুজনারই দুরকমভাবে ক্লান্ত। 4 দিন স্কুল করার পরেই তারপরেই বলে যে মা আমি যাব না। না, এটা প্রত্যেক সপ্তাহে হয় না, বাচ্চা মানুষ তো এক এক সপ্তাহে শরীরটা খারাপ হয়ে যায়, তো তখন বায়না করে যে যাব না। তো যাই হোক, মাঝে মাঝে ওদের কথাও শুনতে হয়। সব সময় সব কিছু নিজেদের সব কিছু বাচ্চাদের ওপর চাপিয়ে দেওয়াটাও ঠিক না। মাঝে মাঝে ওদেরও একটু কথা শুনতে হয়। ওদেরও ভালো লাগা মন্দ লাগা সব কিছু রয়েছে, ইচ্ছে অনিচ্ছে রয়েছে। তবে সেটা দীর্ঘদিন যদি চলে তাহলে সেই ইচ্ছের প্রাধান্যটা দেওয়া হবে না। আর সেটা যদি মাসে 1-2 বার হয়, তো সেটা বুঝে নিতে হবে যে শরীরটা সত্যিই ভালো লাগছে না, সেই কারণে স্কুলে যেতে চাইছে না। সেই জন্য একটু দেরি করে ঘুম থেকে ওঠা হয়েছে। রোজ তো 6টা 6:30টার মধ্যে উঠে পড়তে হয়। দেখতে পেলে ঘরের কাজকর্ম করে নিচ্ছি, বিছানাপত্র ক্লিন করা হয়েছে। তো মেয়েদেরকে বললাম যে স্কুল যখন যাওনি তাহলে তো পড়তে বসতে হবে, তো ওদের দুজনকে কিন্তু পড়তে বসিয়ে দিয়েছি। ছোট মেয়েকে আমিই পড়াশোনা করাচ্ছি, কোনো আন্টি নেই বাড়িতে। ও ইউকেজিতে পড়ে, আর বড় মেয়ের তো আন্টি আছে, তো সে কিন্তু বিকেলবেলা এসে পড়াবে। ঘরটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি। ঘর ঝাড় দেওয়া দিদিরই কথা, তবে এতক্ষণ বাসি ঘর রেখে দেব সেটা কি করে হয়। সেই জন্য কিন্তু ঝাড় দিয়ে নিচ্ছি, দিদি এসে জাস্ট মুছে দেবে। দিদিরও একটু হেল্প হলো, আর আমার ঘরটাও ক্লিন হলো। তবে ঘর ঝাড় দেওয়া বাসি ঘর বলে কোনো কথা না, আমার তো দিনে 3-4 বার করে ঝাড় দিতে হয়। তোমাদের ঘরে যাদের বাচ্চা আছে তারা অবশ্যই জানো, আমার মতনই এমনটাই করে থাকো। 2-3 বার করে বিছানা ঠিক করা, 2-3 বার করে আর কি ঘর ঝাড় দেওয়া, 2-3 বার করে বইপত্র গুছানো, এগুলো তো লেগেই রয়েছে। আমার সকাল দুপুর বিকেল বলে কোনো সময় নেই ঘর ঝাড় দেওয়ার। যখন দেখতে পাই ঘরটা একটু নোংরা হয়ে গেছে তখনই ঝাড় দিই। কোনো মানুষ আমার ঘরে আসলেই বুঝবে যে আমি মনে হয় ঘরই ঝাড় দিইনি, এটাই মনে ভাববে। সেই জন্য সবসময় যখনই আর কি দেখতে পাই একটু আগোছানো হয়েছে তখনই গুছিয়ে রাখার চেষ্টা করি, এই আর কি। তারপরে তো বাচ্চা মানুষ, যতটা পারি আর কি ততটা গুছিয়ে রাখি। তারপরে তো ওরা বাচ্চা, জিনিসপত্র এদিক ওদিক করেই ফেলে। তো মেয়েরা পড়তে বসেছে, একবার কিন্তু আমি ক্লিন করেই ওদেরকে পড়তে বসিয়েছিলাম। তারপরেও দেখতে পাচ্ছি পেন্সিল কেটে ছোটো মেয়ে
সেই পেন্সিলের যে আর কি কাটার যে গুঁড়ো, সেই গুঁড়োগুলো বিছানায় ফেলেছে। তো ভাবলাম যে আরেকবার ওদের ক্লিন করে দিই। তো বললাম যে বই খাতা নিয়ে একটু উঠে দাঁড়াও, আমি বিছানাটা একটু ক্লিন করে দিই, এই আর কি। তো কোন সময় হয়তো মুখে দিয়ে ফেলবে, যদিও ও বুঝদার, অনেকটাই বোঝে, 5 বছর হয়ে গেল, তবুও তো বাচ্চা মানুষ, খেয়ালখুশি, অনেক সময় কিন্তু অনেক ভুল কাজ করে ফেলে। তো সেই কারণে একটুখানি পরিষ্কার করে দিলাম বিছানাটা, আর ফ্রিজটাও একটু মুছে নিচ্ছি। একটুখানি দেখতে পাচ্ছো যে ফ্রিজের কভারের ওপরটা একটুখানি কিন্তু আর কি ছিঁড়ে ছিঁড়ে গেছে, তো এটা কিন্তু আমার মেয়েরাই করেছে। ঘরের কোনো জিনিসই সুস্থ স্বাভাবিক নেই, কিছু না কিছু খুঁত তো রয়েইছে। কারণ ওই যে সারাদিন যখন বাড়িতে থাকে, স্কুল যেদিন যায় না সেদিনেই খাতাপত্র ছেঁড়া, তারপরে জিনিসপত্র এদিক সেদিক করা, এগুলো করে। আর যখন স্কুল থেকে বাড়ি আসে, যখন স্কুল থাকে, তখন কিন্তু এই দুষ্টুমি করার সময়টা একটু কম পায়। স্কুল থেকে আসলেই আন্টির কাছে পড়তে বসে যেতে হয়, আর বড় মেয়ে, ছোটো মেয়ে স্কুল থেকে আসলেই কিন্তু ঘুমিয়ে পড়ে, এই আর কি। তো এই যে মেয়েদের পড়ার ঘরটাও সুন্দর করে গুছিয়ে নিলাম। তারপরে চলে এসে জামা কাপড় গোছানোর কাজে। তো আরেক ঘরে চলে এসেছি। এখন অনেক জামা কাপড় রয়েছে, আর জামা কাপড় বিকেলবেলা তোলার পরে কিন্তু আর আমি গোছাই না। আসলে সারাদিন কাজকর্ম করার পর শরীরটা অনেকটাই টায়ার্ড থাকে, তো সেই জন্য পরের দিন সকালবেলা করে গুছিয়ে নিই আগের দিনের বিকেলের জামা কাপড়গুলো। তো এই যে যেখানকার জিনিস সেখানে রেখে দিচ্ছি, সেটা কিছুক্ষণ মাত্র। তারপরে যখন এক এক করে সবাই নিজের জামা কাপড় পরতে নেবে আলনা থেকে, তখন কিন্তু সেই আবার জেকে সেই। তারপরে দেখো সিঁড়িটা ঝাঁট দিয়ে নিচ্ছি। দিদি পুরোটা ঝাঁট দিয়ে নেবে, আমি একটু ঝাঁট দিয়ে নিচ্ছি, আর এই ময়লাগুলো দিদিই তুলে নেবে। তো এই আর কি। তারপরে কিন্তু রান্না বান্নার দিকে যেতে হবে। আসলে এই কাজগুলো একটু এগিয়ে রাখছি, কারণ দিদির না সময় হয় না দাঁড়িয়ে থাকার, আরও অনেকবারই দিদিকে কাজ করতে হয়। তো সেই জন্য আমার কাজটা একটু দেরি হচ্ছে, হোক, আমি তো বাড়িতেই থাকবো। তো দিদির তো আরও অনেক জায়গায় কাজ করতে হবে, প্লাস একটা বাচ্চা আছে, তারপরে কিন্তু নিজের সংসারেরও কাজ আছে। তো সেই সব কথা ভেবেই আর কি অনেকটা কাজ এগিয়ে রাখলাম। দিদি এসে বাকি সিঁড়িটুকু ঝাঁট দেবে, আর ঘর থেকে শুরু করে সিঁড়িটাও কিন্তু সুন্দর করে মুছে নেবে। ঘরটাও দিদিরই ঝাঁট দেওয়ার কথা, ওই যে বললাম বাসি ঘর এতক্ষণ আমি রেখে দেবো না। তারপরে দেখো বেডটা সুন্দর করে ক্লিন করে নিয়েছি, পুরো ঘর আমার কিন্তু পুরো পরিষ্কার করে নিয়েছি। বেশ কিছুদিন ধরে ভাবছি ঘরটা ডিপ ক্লিন করব, সময় হয়ে উঠছে না। তারপর দেখো মেয়ে টিভি দেখছিল, ওই যে চাঁদে গেছিলো, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দিদি এসে গেছে, দিদি কিন্তু এখন পুরো পরিষ্কার করে মুছে নিয়েছি, তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। দেখো পুরো সিঁড়িটি পরিষ্কার করে চলে গেছে। কিছু জামা কাপড় সকালে কেচেছিলাম, আর কিছু জামা কাপড় রয়েছে এখন কাচবো। ওই যে জ্যাঠামশাই মারা গেছেন, তার ওষুধ কিন্তু শনিবার দিন উঠে যাচ্ছে। তো আজকে হচ্ছে শুক্রবার, কিছুটা কাচাকুচি করে এগিয়ে রাখলাম, আর শনিবার বাকিটুকু কেচে নেব, এই আর কি। বর বাজার থেকে নিয়ে এসেছিল কলমি শাক, একদম রসুন ছাড়া শাক কিন্তু অসম্পূর্ণ। তবে এই ফার্স্ট টাইম ট্রাই করলাম বেগুন দিয়ে কলমি শাক ভাজা, খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল জানো তো। তো আমার মেয়েরা নিরামিষ খেতে কিন্তু একদমই পছন্দ করে না, তবে 15টা দিন কিভাবে কেটে গেল বুঝতে পারলাম না, সবই ভগবানের ইচ্ছে। মেয়ে আমার সয়াবিন খেতে খুব পছন্দ করছে, শাক খেতে একদম পছন্দ করে না, আর শাক খায়ও না। আমার মাও চেষ্টা করেছিল বিয়ের আগে আমাকে শাক খাওয়ানোর, অনেক চেষ্টা, কিন্তু সফল হয়নি, আমিও সফল হচ্ছি না। তবে যখন একসময় বড় হবে, নিজে নিজে সব কিছু বুঝতে শিখে যাবে, তখন হয়তো সব খাবারই একবার করে ট্রাই করে দেখবে। আমার মাও বলতো খেয়ে দেখ, যদি ভালো না লাগে খাবি না, আমি তো শুনতামই না। শাক আমার খুব অপছন্দের ছিল, এখন কিন্তু শাক খেতে আমি ভীষণ ভালোবাসি।
হাফ ভাতই খাওয়া হয়ে যায় শাক দিয়ে। নিজে নিজেই বরকে বলি শাক নিয়ে আসবে তো। তো রোজ রোজ তো লাল শাক খাচ্ছিলাম, আমি বললাম একটুখানি কলমি শাক নিয়ে এসো তো। তো যেই বলেছি অমনি নিয়ে এসেছে। আর দেখতে পেলে সয়াবিন কিন্তু আমি ভিজিয়ে রেখেছি। দেখো শাকটা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। দুর্দান্ত দেখতে হয়েছে না? খেতেও কিন্তু দারুণ হয়েছে। কড়াইতে তেল দিয়ে এই যে মশলাটা করে রেখেছিলাম সেটা কড়াইতে দিয়ে দিলাম। কিচ্ছু নেই গো মশলার মধ্যে, আদা বাটাও দিচ্ছি না। এখানে টমেটো দেখতে পাচ্ছ, জিরের গুঁড়ো, নুন আর কিন্তু ফুড কালার দিয়েছি। সাদা সাদা তরকারি খেতে একদমই ভালো লাগে না। ওই যে কথায় আছে না, আগে দর্শনদারি তারপরে আগে রূপ বিচারি তারপরে কিন্তু গুণ বিচারি। তো দেখতে যদি ভালো না হয় খেতেও ভালো লাগবে না, এই আর কি। রান্না বান্না দেখো, এই যে সোয়াবিন সেদ্ধ করে রেখে দিয়েছি। আর একটা মেয়ে ছাড়া একটা বাড়ি কিন্তু অসম্পূর্ণ, তাই না? যতই একটা ছেলে কাজ জানুক না কেন, একটা মেয়ের মতো করে কখনোই একটা সংসারকে আগলে রাখতে পারে না। একটা মেয়ে সুন্দর করে যতটা ঘর গুছিয়ে রাখতে পারবে, একটা ছেলে কিন্তু তা কখনোই পারবে না, তাই না? তো এক কথায় হচ্ছে, নারী ছাড়া একটা বাড়ি কখনোই সম্পূর্ণ হয় না, এই আর কি। তারপরে দেখো সয়াবিন খেতে না কিছুদিন ধরে আমার মেয়েটা খুব পছন্দ করছে, বড় মেয়ে। খালি বলছে সয়াবিন রান্না করো। যাক, তাও বাঁচোয়া যে মাছ মাংস ছাড়া সয়াবিন দিয়ে ভাত খেয়ে নিচ্ছে। 15টা দিন কিভাবে কাটাবো ভাবতে ভাবতেই না আমার চিন্তার শেষ ছিল না। তবে 15টা দিন কিন্তু ভালোভাবেই কেটে গেল। মেয়েরা যদি খেতে না পারে, মায়ের যে কী অবস্থা হয় একমাত্র মায়েরাই জানে, তাই না? তারপরে দেখো রান্না করতে করতে বাইরের ওয়েদারটা দেখাতে আসলাম। কি মেঘলা করেছে, বিকেল হতে না হতেই কিন্তু বৃষ্টি নেমেছিল। এই যে বর্ষাকাল চলে এসেছে, এখন তো প্রায় বৃষ্টি হবে, ঝড় হবে। তবে আমফানের কথা ভেবে খুব ভয় হয়। হয়তো আমার ক্ষয়ক্ষতি কিছু হয়নি, কিন্তু বহু মানুষের হয়েছে। সবাই তো মানুষ, তাই না? যারা রাস্তায় থাকে, যাদের দিনটা রাস্তায় কাটে, যারা ভারসাম্যহীন হয়ে রাস্তায় ঘুরছে, তাদের কথা, যাদের ছোট ছোট বাড়ি, সবার কথাই আর কি ভাবতে হবে। নিজে ভালো আছি বলে অন্যের ভালোটা বা অন্যের খারাপটা দেখব না, এমনটা নয়। তবে কিছু করারই থাকে না, কিভাবে হেল্প করব বলো? হেল্প করা হয় না, দুঃখটাই হয়, এই আর কি। আর তোমরা যারা ভিডিওটা দেখছো তারা প্লিজ একটা কমেন্ট করে দিও। আসলে আমি ইউটিউবে ভিডিও দেখি, অনেকের দেখি যাদের ভিডিও আমার সামনে আসে, পুরো ভিডিও দেখি বা না দেখি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে দিই, জানো তো। আর তোমরা যদি কমেন্ট করো, তোমাদের যদি চ্যানেল থেকে থাকে, তাহলে কিন্তু আমি তোমাদের পরিবারে যেতে পারবো আর তোমাদের বন্ধু হতে পারবো। যদি আমাকে কমেন্টই না করো, আমি খুঁজে খুঁজে কতই বা দেখতে পাবো। তবে সারাদিনের কাজের ফাঁকে যাদের ভিডিও দেখি তাদের বন্ধু হয়েই গেছি। দেখতে পেলেই সোয়াবিন রান্না হয়ে গেছে আমার। আর এখানে দেখো পটলটা ভেজে নিচ্ছি, পোস্ত দিয়ে পটল করব। এটা খেতেও কিন্তু আমার বর ভীষণ ভালোবাসে। শুধু বর কেন, আমিও কিন্তু ভীষণ ভালোবাসি। তো এই যে নুন ছাড়া, শুধু পোস্ত আর নুন, বলছি হলুদ ছাড়া, পোস্ত আর নুন, এই দিয়ে কিন্তু আজকে পটলটা হবে। রান্না বান্না বিশেষ কিছু করিনি, এই পটল পোস্ত করেছি আর সয়াবিন দেখতে পেলে, আর কলমি শাক ভাজা। আগের দিনের ফ্রিজে ডাল রয়েছে, ডালটা আর গরম করলাম না, কেউ খাবে না বলল, তো সেই কারণে ডালটা কিন্তু আর গরম করা হয়নি। তো এখন দুপুরের রান্না দুপুরেই করে নিচ্ছি, রাতের রান্না রাতে। নিরামিষ, তার মধ্যে যদি ঠান্ডা হয় খেতে কিন্তু একদমই ভালো লাগে না। দেখো পটল কিন্তু লাল লাল করে ভেজে রেখেছি, ভাজাও ছাড়া রান্না হয়েও গেছে। দেখতে পাচ্ছ কালারটা কিন্তু দারুণ হয়েছে দেখতে, খেতেও কিন্তু বেশ হয়েছিল, জানো তো। এই আর কি, চলো পুরো রান্নাটা দেখিয়ে দিচ্ছি। এই যে কলমি শাক ভাজা আর পোস্ত পটল, আর এখানে সয়াবিন আলুর তরকারি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমাদের সাথে একটু গল্প করতে এসেছি। কি করে আর গল্প করব, দুই মেয়ে যা চিৎকার শুরু করেছে, আমার কথা তোমরা কিছুই শুনতে পেতে না, সেই জন্য আমাকে আবার
ভয়েস দিতে হচ্ছে। চলো একটু রেস্ট করি, বিকেলে দেখা হচ্ছে। গুড ইভিনিং সবাইকে। তো ঘুম থেকে উঠলাম, এক্ষুনি উঠলাম। তো ওই পাশের ঘরে মেয়ের আন্টি এসছে, মেয়েকে পড়াচ্ছে, আর ছোট মেয়েকে নিয়ে পড়তে বসিয়েছি। এই যে বই খাতা নিয়ে মেয়ে চলে এসছে, তো মেয়েকে পড়তে বসিয়েছি। চলো পরে তোমাদের সাথে দেখা হবে, মেয়েকে পড়া কমপ্লিট করিয়ে নিই। তো দেখো, বড় মেয়ে ছুটি হয়ে গেছে আন্টির কাছে, তারপরে কিন্তু আমার কাছে পড়তে চলে এসেছে। আর সকালবেলা করে সময় পায় না, কারণ হচ্ছে স্কুলে যায় 10:30 11টা থেকে। তার আগে কিন্তু আর উঠে পড়তে বসতে পারে না, কারণ হচ্ছে যদি অনেক সকালবেলা উঠে পড়ে তাহলে কিন্তু বিকেল 5টা 5:30টায় যখন বাড়িতে আসে, তারপর আবার আন্টির কাছে পড়া, আবার রাত 10:30 11টা অবধি আমার কাছে পড়া, এই পড়াগুলো কিন্তু একদমই পড়তে পারবে না। আসলে শরীর তো, যেহেতু দুপুরবেলা করে কিন্তু ওর ঘুম হবেই না আর হয়ও না, সেই কারণের জন্য কিন্তু পড়াটা সকালবেলা হয় না। আর দেখো, একভাবেই আমাকে কিন্তু এভাবে মানে রোজ বসেই থাকতে হয়। যখন একটু রান্নাঘরে কোনো কাজের জন্য যাই বা একটু কারোর ফোন আসলো, তখন কিন্তু ওরাও কিন্তু পড়া থেকে মনোযোগটা একদম সরিয়ে নেয়। না হয় মানে খাতায় আঁকিটুকি করবে, না হলে দুজন মিলে মারামারি ঝগড়াঝাটি এইসবই করবে। আর যখন বসে থাকি তখন কিন্তু পড়াটা হয়। তবে এই অভ্যেসটা তো একদমই ভালো না, নিজের পড়াটা নিজেকেই বুঝে করে নিতে হবে। বড় হবার অপেক্ষায় আছি, একটু যখন বড় হবে, নিজের ব্যাপারটা নিজে বুঝবে, তখন হয়তো নিজের পড়াটা নিজে পড়ে নেবে, এই আর কি। তো আমাকে তো কাজের জন্য উঠতেই হয়, রান্না আছে, রান্না মাঝে মাঝে থাকে, আবার বেশিরভাগ থাকে না, কিন্তু এখন যেহেতু নিরামিষ চলছে সেহেতু কিন্তু একবেলা করেই রান্না হচ্ছে। তারপরে দেখো, একটু বাইরের দিকটা তোমাদেরকে দেখাতে আসলাম। দেখতে পেয়েছিলে তখন মেঘ করেছিল দুপুরে, আর এখন কিন্তু বেশ জোরে বৃষ্টি পড়ছে। মেয়েরা আজকে টিফিন করবে পকোড়া বলল, তো চিকেন তো এখন চলছে না, তো সেই কারণের জন্য কিন্তু ফুলকপি দিয়ে পকোড়া করতে চলে এসেছি। ব্যাস একটা ফুলকপি ঘরে ছিল, ওটা দিয়েই পকোড়া করে দেবো। আর দেখো, বসিয়েও দিয়েছি নিরামিষ। এখানেও কিন্তু কোনো আদা কুচি বা কিছু নেই, পুরোপুরি নিরামিষভাবে করেছি। আর পকোড়াটা খেতেও কিন্তু ভালো হয়েছিল। নিরামিষ হলে হবে কি, এখন কিন্তু বেশ ভালোই লাগছে খেতে। আসলে সবই ঠাকুরের ইচ্ছে, এই আর কি। ঠিক আছে, চলো পকোড়াটা ভাজি, তারপরে ওদেরকে দিই, তো তারপরে আবার আসছি। তো এই যে দেখো, পকোড়া কিন্তু হয়ে গেছে। আর আমি বলেছিলাম যে আমি উঠলেই কিন্তু ওরা পড়ার থেকে মনোযোগ সরিয়ে দেবে, দেখতে পেলে পড়া থেকে ঠিক উঠে এসেছে। এখন ভাবছে কখন পকোড়া হবে, আর এরকম মানে পড়ার কোনো মনোযোগ নেই। ব্যাস খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু আবার পড়তে বসিয়ে দিয়েছি, এই আর কি। চলে এসেছি রাতের রান্নায়। আজকে ভেবেছিলাম লুচি করব, তো লুচিটা আর করা হয়নি। সাদা আলুর তরকারি আর পরোটা হয়েছে রাতের ডিনারে। আর কড়াইটা দেখতে পাচ্ছ কিভাবে পুড়ে গেছে, আসলে তেল গরম বসিয়ে দিয়ে মেয়েদের পড়ার ওখানে গেছিলাম, তো সেই কারণে আসতে দেরি হয়ে গেছে রান্নাঘরে। আর এসে দেখছি যে কড়াইটা কিন্তু পুড়ে গেছে। ব্যাস এই কড়াইটা যখন মানে মেজে এই কালো দাগগুলো তুলতে হবে, তখনই কিন্তু অনেক কষ্টেরই হবে। রান্নাঘর থেকে এসেছি আর পুরো হাঁপিয়ে গেছি, দেখতে পাচ্ছ যে গরমকাল, আগুনের সামনে থাকাটা যে কী মুশকিলের, সেটা একমাত্র যারা রান্না করে বাড়িতে তারাই জানে। তো যাই হোক, পুরো ঘেমে গেছি, তো একটু রেস্ট করে নিয়ে তারপরে কিন্তু আবার ওদেরকে পড়তে বসিয়ে দেব। তো যাই হোক, আজকে কিন্তু অত বেশি গরম ছিল না, যেহেতু অনেকটা সময় আমি রান্নাঘরে ছিলাম, সেই কারণেই হয়তো গরমটা লাগছে। তো আজকে ভেবেছিলাম যে একটু পায়েসও করব, তো চাল ঘরে ছিল, মানে গোবিন্দভোগ চালও ঘরে ছিল, কিন্তু ছিল না দুধটা। তো দোকানে পাঠিয়েছিলাম, আর দোকানটাও কিন্তু বন্ধ ছিল, তো সেই কারণে কিন্তু আর পায়েসটা হয়নি। তারপরে যেন একটা মুভি চালিয়েছিলাম, তো সেই বইটাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম একটু। টাটা সবাই।